হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার, কমার্স 2025 SLSTর আমি বেশ কিছু ক্লাস তোমাদের আগে নিয়েছি। যারা রেগুলার ক্লাস ফলো করছো তারা জানো অ্যাকাউন্টেন্সি এবং তার পাশাপাশি অডিটিং, রিসোর্স স্টাডি, বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স, এরকম বিভিন্ন যে পেপারগুলো আমাদের আছে, বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এগুলো সবই আমরা কিন্তু কম বেশি যতটা সম্ভব আমাদের এই সীমিত সময়ের মধ্যে আমরা কভার করেছি। ইকোনমিক্সও আরেকটা খুব গুরুত্বপূর্ণ পেপার, বিজনেস ইকোনমিক্স। তার আমরা আজকে যেটা লাস্ট ক্লাস হিসেবে যেটা আজকে রাখছি সেটা হচ্ছে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। তোমাদের দেখবে ইকোনমিক্স সিলেবাসের একদম শেষে এই টপিকটা নিয়ে আলোচনা রয়েছে। যারা এখনো অবধি এই ক্লাসগুলো ফলো করনি তাদের বলবো নিয়মিত এই ক্লাসগুলো যদি ফলো করো তাহলে আপকামিং যে পরীক্ষা রয়েছে আমাদের দিন 15-20 বাদেই, সেই পরীক্ষাটায় তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন তোমরা কমন পাবে, এটা আমরা আশা রাখি এবং প্রত্যেকের সাফল্য কামনা করি। আজকের আমি যে টপিক, সেই টপিকে আমরা আসছি। টপিকটার নাম হচ্ছে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, তুলনামূলক সুবিধা তত্ত্ব। তার আন্ডারে রয়েছে আলোচনার বিষয় ট্রেড পলিসি, ট্যারিফস অ্যান্ড প্রোটেকশন, দ্য ইন্টারন্যাশনাল মুভমেন্ট। আমাদের সিলেবাসে ঠিক যেটা দেয়া আছে, অর্থাৎ আমাদের বাণিজ্য নীতি, মাসুল এবং সংরক্ষণ এবং আন্তর্জাতিক পরিবেশ, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, তার পেছনে যে অর্থনীতি, সেখানে বিভিন্ন ধরনের যে সংরক্ষণ এবং যে মাসুল নীতি যেগুলো কাজ করে, বিভিন্ন দেশের বৈদেশিক বা বাণিজ্য নীতি যেভাবে কাজ করে, এই সব কম বেশি নিয়েই আমাদের আলোচ্য বিষয় থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ। দেখো, প্রথমে যেটা আমাদের কোশ্চেন আসছে যে হোয়াট ইজ দ্য বেসিস অফ ইন্টারন্যাশনাল ট্রেড। আমরা জানি যে দুটো দেশের মধ্যে যখন ব্যবসা হয় সেটাকে আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য, বা অনেক দেশের মধ্যেই হতে পারে, কোনো দেশ তার দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে। দুটো দেশের মধ্যে যখন হয় সেটাকে বলা হয় বাইল্যাটারাল ট্রেড। বাই মিনস টু, ল্যাটারাল মিনস সাইডস। আর যখন একটা দেশ অনেক দেশের সঙ্গে ব্যবসা করে তখন সেটাকে বলা হয় মাল্টিল্যাটারাল ট্রেড। মাল্টি মিনস মেনি, ল্যাটারাল মিনস সাইডস। তো মাল্টিল্যাটারাল মানে বহুপাক্ষিক ব্যবসা আর দ্বিপাক্ষিক ব্যবসা, সবটাই আমাদের এই আন্তর্জাতিক ব্যবসার মধ্যেই যুক্ত। প্রশ্নটা যেটা এখানে রাখা হয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসার ভিত্তি কি। দেখো, তার উত্তরে বলা হয়েছে দ্য প্রিন্সিপাল আন্ডারলাইং ইন্টারন্যাশনাল ট্রেড ইজ দ্যাট এ কান্ট্রি শুড স্পেশালাইজড ইন দ্য প্রোডাকশন অফ দোজ কমোডিটিস ফর হুইচ ইট হ্যাজ দ্য গ্রেটার কম্পারেটিভ অ্যাডভান্টেজ ওভার আদার্স। আন্তর্জাতিক ব্যবসা কেন হয়, এটা তো আর সবার আগে আমাদের একটা প্রশ্ন অবশ্যই মনের মধ্যে জাগে। বলছে তার পেছনে যে নীতি কাজ করে, যে নির্দিষ্ট নিয়ম যেটা কাজ করে আন্তর্জাতিক ব্যবসার হওয়ার পেছনে, যে একটা দেশ তার যে কোনো উৎপাদনের ক্ষেত্রে তার স্পেশালিস্ট হওয়া দরকার, অর্থাৎ সেটা অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে সেটার উৎপাদনের তার চেষ্টা থাকা প্রয়োজন বা হওয়া প্রয়োজন। হ্যাঁ, প্রোডাকশন অফ দোজ কমোডিটিস ফর হুইচ ইট হ্যাজ দ্য গ্রেটার কম্পারেটিভ অ্যাডভান্টেজ ওভার আদার্স। অর্থাৎ অন্যান্য দেশ যে খরচে যে পরিমাণে উৎপাদন করছে, আমার দেশ যে ধরনের জিনিস অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে উৎপাদন করতে পারে, বিশেষত তার দিকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাহলে হবে কি, যদি আমরা কম খরচে অন্যান্য দেশের তুলনায় আরো বেশি পরিমাণে উৎপাদন করতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে আমার দেশ বা আমার দেশের সেই পণ্য তারা কিন্তু বিশেষ সুবিধা পাবে। অর্থাৎ সেই পণ্য বিদেশের বাজারে গ্রহণযোগ্য হবে, সেটা রপ্তানিযোগ্য হবে এবং রপ্তানি আমরা করতে পারলে তার মাধ্যমে আমরা বিদেশি মুদ্রা আরো বেশি করে অর্জন করতে পারবো। দ্য রিকার্ডিয়ান ল অফ কম্পারেটিভ কস্ট, ঠিক আছে, রিকার্ডো হচ্ছে একজন ইকোনমিস্টের নাম, তোমরা জানো।
তিনি এই যে তুলনামূলক যে ব্যয় তত্ত্বের যে নীতি দিয়েছেন তাকেই আমাদের বলা হয় দ্য রিকার্ডিয়ান ল অফ কম্পারেটিভ কস্ট স্টেটস দ্যাট when the opportunity cost of producing particular products differ between two countries, each may gain through international trade. আচ্ছা, এখানে একটা নতুন আমরা টার্ম আমরা পেয়েছি, অনেকে জানো অনেকে জানো না, সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। এই অপরচুনিটি কস্ট সম্বন্ধে একটু বলি, তারপরে আমি এই সেন্টেন্সে রিকার্ডিয়ান লতে কি বলা হয়েছে সেটা ব্যাখ্যা দিচ্ছি, সেটা এক্সপ্লেন করছি। অপরচুনিটি কস্টের বাংলা হচ্ছে সুযোগ ব্যয়, যার আরেকটা নাম হচ্ছে যেটাকে বলা হয় স্যাক্রিফাইসিং কস্ট, বা তার আরেকটি নামে এটাকে বলা হয় সেটা হচ্ছে অল্টারনেটিভ কস্ট। সুযোগ ব্যয় বা বাংলায় এটাকে বলা হয় বিকল্প ব্যয়। সুযোগ ব্যয় হচ্ছে যে কোনো একটি জিনিস আমাদের উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয়, যদি আমরা দেখি ঠিক সমপরিমাণ জিনিস উৎপাদন অন্য কোনো জিনিস করতে গেলে যদি তার থেকে কম খরচ হয়, তাহলে দেখা যাবে যে দ্বিতীয় যে উৎপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম উৎপাদনের তুলনায় সুবিধে বেশি পাচ্ছি, অর্থাৎ সেখানে সুযোগ থাকছে অনেক বেশি। যেমন উদাহরণ হিসেবে বলি, একই জমিতে হয়তো ধান উৎপাদন হয়, আবার গম উৎপাদন হতে পারে। ধান উৎপাদনের ক্ষেত্রে প্রতি একরে হয়তো যে পরিমাণ ধান উৎপাদন হয় এবং তার জন্য যে খরচ, তুলনামূলকভাবে যদি আমাদের দেখা যায় যদি গম উৎপাদন করা যায়, ধানের পরিবর্তে যদি আমরা গম উৎপাদনে যদি আসি, তাহলে দেখা যায় ওই সমপরিমাণ গম উৎপাদনের ক্ষেত্রে খরচের পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত কম। তাহলে সেক্ষেত্রে ধান উৎপাদনের তুলনায় গম উৎপাদন আমাদের লাভজনক মনে হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে গম উৎপাদনে ধান উৎপাদনের তুলনায় একটা সুবিধাজনক জায়গায় থাকে, বা সুবিধাজনক সেখানে একটা অবস্থান সেখানে রয়েছে, এবং এই জন্যই আমরা ধানের পরিবর্তে হয়তো গমের উৎপাদনে আসতে পারি, এবং তার জন্য ধান উৎপাদনের যে সুযোগটা আমরা এখানে হাতছাড়া করলাম সেটিকে একটি ব্যয়ের সাথে তুলনা করা হয়, এবং সেই ব্যয়কে বলা হয় সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট। অর্থাৎ একটার উৎপাদনের পরিবর্তে অপর উৎপাদন করলে আমরা যে প্রথম উৎপাদনের যে সুযোগটা আমরা সেখানে হাতছাড়া বা ত্যাগ করছি, সেটিকেই বলা হয় সুযোগ ব্যয়, বা সেটাকেই বলা হয় বিকল্প ব্যয়। ইংলিশে বলে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট অফ এনি কমোডিটি ইজ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন টু প্রডিউস সাচ কমোডিটি। তো যাই হোক, এখানে এই রিকার্ডিয়ান কম্পারেটিভ কস্ট, যে রিকার্ডিয়ান ল অফ কম্পারেটিভ কস্ট, অর্থাৎ যে তুলনামূলক ব্যয় তত্ত্বের রিকার্ডো যে নীতি দেখিয়েছেন, সেখানে বলা হয়েছে যে যখন কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট আমরা যখন প্রোডাকশন করছি, কোনো নির্দিষ্ট কোনো দ্রব্য উৎপাদন করছি, তার সুযোগ ব্যয় সেটা দুটো দেশের মধ্যে কিন্তু সেটা পার্থক্য হতে পারে। অর্থাৎ গম উৎপাদন করছে আমেরিকা, আবার দেখা যেতে পারে গম উৎপাদন করছি আমরা ভারত। এখন আমেরিকার যে খরচে একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে যে পরিমাণ হয়তো উৎপাদন করতে পারে, সেই একই পরিমাণ জমিতে ভারত যদি সেই গম চাষ করতে যায়, স্বাভাবিকভাবেই তার খরচের পরিমাণ বেশি, উৎপাদনের পরিমাণও হয়তো কম। তাহলে এক্ষেত্রে আমেরিকা কিন্তু গম উৎপাদনে ভারতের থেকে সুযোগ বেশি পেতে পারে। আবার ঠিক একইভাবে যদি দেখা যায় ধান উৎপাদনের ক্ষেত্রে একই পরিমাণ জমিতে যে পরিমাণ আমরা ধান উৎপাদন করতে পারি এবং তার জন্য যে খরচ হয়, সেখানে আমেরিকায় ওই সমপরিমাণ জমিতে ওই ধান চাষ করতে গেলে দেখা যায় কিন্তু উৎপাদনের পরিমাণও কম, খরচও তুলনামূলকভাবে বেশি। তাহলে সেক্ষেত্রে যদি ভারত এবং আমেরিকা এরা একে অপরের সাথে আন্তর্জাতিক বাণিজ্যে আসে, ঠিক আছে, তারা কিন্তু এই থিওরি অফ কম্পারেটিভ কস্ট, যেটাকে আমরা বলছি তুলনামূলক ব্যয় তত্ত্বের নীতি মেনে উভয় দেশ কিন্তু সাশ্রয়ী হতে পারে, উভয় দেশ তার থেকে সুবিধে পেতে পারে। অর্থাৎ যে উৎপাদন, যেটা অতিরিক্ত উৎপাদন হচ্ছে আমেরিকার যে গম উৎপাদন, সেটা ভারতকে রপ্তানি করতে পারে। ভারতের যে অতিরিক্ত যে ধান উৎপাদন হচ্ছে, সেটা কিন্তু ভারত অচিরেই আমেরিকাকে রপ্তানি করতে পারে, এবং এইভাবে দুটো দেশ তারা কিন্তু পরস্পর উপকৃত হতে পারে।
তাহলে আমেরিকা গম উৎপাদনটাই শুধু করুক, তাতে সে স্পেশালাইজড হোক, আর ভারত শুধু ধান উৎপাদনটাই করুক, তাতে সে অনেক স্পেশালাইজড হোক। তাহলে ভারত যেহেতু অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে ধানের উৎপাদন যে পরিমাণ জমিতে করতে পারে, ঠিক সমপরিমাণ জমিতেই আমেরিকা অনেক কম খরচে অনেক বেশি পরিমাণ গম উৎপাদন করতে পারে। কাজেই দুটো দেশ নিজেদের মধ্যে যদি বিনিময়ের মাধ্যমে যদি এই ধরনের পণ্যের চালাচালি করে বা তারা যদি আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হয়, তাহলে কিন্তু দুটো দেশই উপকৃত হবে, দামের দিক থেকে এবং পরিমাণের দিক থেকে। যে দেশের যেটা অতিরিক্ত উৎপাদন সেটা অন্য দেশকে সেটা রপ্তানি করতে পারে, এবং রপ্তানিজাত যে বৈদেশিক মুদ্রা আয় সেটা দুদেশই পেতে পারে। এটাই হচ্ছে আমাদের ওই থিওরি অফ কম্পারেটিভ কস্টের মূল কথা। তাই এখানে বলেছে যে when the opportunity cost of producing particular products differ between two countries, each may gain through international trade। তাহলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তাহলে দুটো দেশই কিন্তু সমানভাবে তারা গেনার হতে পারে, সেই কথাটা বলা হয়েছে। নেক্সট দেখো কি আছে, বলা হচ্ছে যে হোয়াট ইজ টার্মস অফ ট্রেড, অর্থাৎ বাণিজ্য শর্ত বলতে কি বোঝায়। টার্মস অফ ট্রেড এটা বা বাণিজ্য শর্ত বলতে কি বোঝায়। টার্মস অফ ট্রেড ইজ দ্য রেশিও অফ ইন্ডেক্স of the physical quantity of export and the index of the physical quantity of imports of a country। অর্থাৎ কোনো একটা দেশের বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত বলতে বোঝানো হয় সেটা হচ্ছে যে রপ্তানির পরিমাণ এবং তার হচ্ছে আমদানির পরিমাণ, এই দুইয়ের সূচকের অনুপাত। কি বললাম, ফিজিক্যাল কোয়ান্টিটি অফ এক্সপোর্ট আর ফিজিক্যাল কোয়ান্টিটি অফ ইম্পোর্ট। ঠিক আছে, কোনো একটা দেশের এই দুইয়ের যে তোমার ইন্ডেক্স, রেশিও অফ ইন্ডেক্স আর কি, সেটি হচ্ছে টার্মস অফ ট্রেড। তাহলে টার্মস অফ ট্রেডের একটা এখানে ফর্মুলা দেওয়া হয়েছে। সেই ফর্মুলাটা কি, ইন্ডেক্স নাম্বার অফ কোয়ান্টিটি এক্সপোর্ট ডিভাইডেড বাই ইন্ডেক্স নাম্বার অফ কোয়ান্টিটি ইম্পোর্টস। অর্থাৎ যে পরিমাণ পণ্যের রপ্তানি হচ্ছে তার সূচক, তাকে আমরা ভাগ করছি যে পরিমাণ পণ্যের আমদানি হচ্ছে তার সূচক সংখ্যা দিয়ে। তাহলে রপ্তানি বাই আমদানি দুইয়েরই সূচক সংখ্যার যে অনুপাত সেটিকে বলা হচ্ছে টার্মস অফ ট্রেড। ঠিক আছে, এটাকে বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত বলা হয়। পরেরটা কি আছে দেখো, বলছে হোয়াট ইজ প্রোটেকশন, সংরক্ষণ বলতে কি বোঝায়। আমরা জানি যে আন্তর্জাতিক বাণিজ্যে অনেক সময় এই সংরক্ষণের কিন্তু আশ্রয় নেওয়া হয়। অর্থাৎ একটা দেশ তার জিনিসকে বিদেশের বাজারে নাও পাঠাতে পারে, সেখানে সে রপ্তানি নাও করতে পারে, বা বিদেশ থেকে হয়তো অন্য কোনো দেশে আমদানি করা সম্ভব নাও হতে পারে যদি গভর্নমেন্টের প্রোটেকশন পলিসি থাকে। অর্থাৎ সরকার যদি সেক্ষেত্রে অনেক সময় কি করে, কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করে। অর্থাৎ সেটা কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন হতে পারে, কোয়ালিটেটিভ রেস্ট্রিকশন হতে পারে। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন হতে পারে বা ভুল বললাম মনিটারি রেস্ট্রিকশন হতে পারে। কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন যেটাকে বলছে অর্থাৎ পরিমাণগত যে সংরক্ষণ, সেটাকে আমরা বলি কোটা, QUOTA। অর্থাৎ এই পরিমাণের বেশি বিদেশ থেকে হয়তো আমাদের তেল আমদানি করা যাবে না, বা গম আমদানি করা যাবে না, বা সোনা আমদানি করা যাবে না। সেখানে পরিমাণ দিয়ে একটা সরকার বেঁধে দিচ্ছেন, সরকার সেখানে একটা রেস্ট্রিকশন ইম্পোজ করছেন যে এই কোয়ান্টিটি, সেটা কিলো হতে পারে, টন হতে পারে, বা যাই হোক, তার বেশি আমদানি করা যাবে না। আমদানি ক্ষেত্রে হতে পারে, রপ্তানি ক্ষেত্রে হতে পারে। তাহলে সেটাকে বলা হচ্ছে কোটা। আর যদি সেটা টাকার অঙ্কে সরকার বলে যে এই টাকার অঙ্কের বেশি বিদেশ থেকে আমরা আমদানি করতে দেব না, বা এই অর্থের পরিমাণের বেশি আমরা বিদেশে রপ্তানি করতে দেব না, সরকারি নীতি যদি এরকম যদি হয়, তখন সেটাকে বলা হচ্ছে ট্যারিফ, TARIFF। ট্যারিফ কথাটা মানে হচ্ছে মাসুল। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ফিনান্সিয়াল রেস্ট্রিকশন, কোনটা না যেটা ট্যারিফ, আর কোটাটা হচ্ছে কি কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন, পরিমাণগত সংরক্ষণ। দেখে নাও এখানে প্রোটেকশনের কথাটা কি বলেছে। দ্য টার্ম প্রোটেকশন ইজ ইউজ টু ডিনোট a policy of encouraging the home industries
by the use of bounties or by the imposition of high customs duties on foreign products. কথার অর্থ কি? সংরক্ষণ বলতে বোঝানো হয়েছে যে সরকারের এমন একটা নীতি, যে নীতির মাধ্যমে যেগুলো আমাদের দেশীয় শিল্প তাদেরকে আরো বেশি করে এনকারেজ করে, উৎসাহিত করে। বাই দ্য ইউজ অফ বাউন্টিস, নানা রকম ভাবে সরকার এদেরকে উৎসাহিত করতে পারে। আর বাই দ্য ইম্পোজিশন অফ হাই কাস্টমস ডিউটিস অন ফরেন প্রোডাক্টস, বিদেশ থেকে যে সমস্ত তার যে সমস্ত পরিবর্ত দ্রব্য রয়েছে বা সমমানের সমজাতীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোকে আনার ক্ষেত্রে, আমদানি করার ক্ষেত্রে সরকারের কিন্তু বিধিনিষেধ থাকতে পারে, কড়া বিধিনিষেধ থাকতে পারে। সেভাবেও সরকার নিয়ন্ত্রণ করতে পারে যে অনেক বেশি পরিমাণে কাস্টমস ডিউটি সেখানে চাপিয়ে দেওয়া হলো। কাস্টমস ডিউটি বলতে আমদানি শুল্ক এবং রপ্তানি শুল্ক, এই দুটোকে ইংলিশে বলা হয় কাস্টমস ডিউটি। আমদানি শুল্ক মানে ইম্পোর্ট ডিউটি, আর রপ্তানি শুল্ক হচ্ছে কি এক্সপোর্ট ডিউটি। এই দুটোকে মিলিয়ে একসাথে বলা হয় কাস্টমস ডিউটি। এবার সরকার যদি এরকম বৈদেশিক কোনো পণ্যের ওপর, যদি ধরা যাক বিদেশি অনেক ইলেকট্রনিক্স জিনিস আমাদের দেশে হয়তো খুব সেটা আকর্ষণীয়, হ্যাঁ, জাপানি টেপ রেকর্ডার হোক, জাপানি কোনো যে মিউজিক সিস্টেম হোক, বা ধরা যাক কোনো আমাদের চীন বা জাপানের তৈরি কোনো পেন হোক, সেগুলো হয়তো আমরা ইন্ডিয়ানরা হয়তো ভীষণভাবে হয়তো প্রেফার করছি। এবার সরকার করলেন কি, এর ওপরে প্রচুর পরিমাণে হয়তো শুল্ক চাপিয়ে দিলেন। শুল্ক চাপিয়ে সেটাকে স্বাভাবিকভাবেই যদি 100 টাকা দাম হয় অরিজিনালি, তার উপর যদি আরো 100 টাকা যদি চাপিয়ে দেয় শুল্ক, স্বাভাবিকভাবেই 100 টাকার জিনিসটা 200 টাকায় দামে চলে এলো। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের সেটা কেনার ক্ষমতার অনেকেরই বাইরে চলে যাবে। এইভাবে সরকার কিন্তু একটা রেস্ট্রিকশন তৈরি করতে পারেন, এবং এই যে রেস্ট্রিকশনটা এইভাবে তৈরি করলেন, ঠিক আছে, এটাই হচ্ছে প্রোটেকশন। সেটা আমদানি ক্ষেত্র হতে পারে, রপ্তানি ক্ষেত্র হতে পারে। সেই জন্য কাস্টমস ডিউটি কথাটা এখানে বলা হয়েছে। দুপক্ষের ক্ষেত্রেই সরকার এই কাস্টম ডিউটি ইম্পোজিশন বা কাস্টম ডিউটি ইম্পোজ করতে পারে, এবং তার মাধ্যমে এইভাবে দেশীয় পণ্যের একটা সংরক্ষণ বা দেশীয় পণ্যকে আরো বেশি করে যাতে উৎপাদনে উৎসাহিত করা যায় তার ব্যবস্থা গ্রহণ করতে পারেন। দ্য অবজেক্ট ইজ টু বিল্ড আপ, এর উদ্দেশ্যটা কি, সরকার কেন এটা করেন? দ্য অবজেক্ট ইজ টু বিল্ড আপ great national industries even by sacrificing utilities on the part of existing consumers. অর্থাৎ সরকার এটা করেন যাতে দেশীয় বড় মাপের যে সমস্ত যে ইন্ডাস্ট্রিগুলো আছে, হ্যাঁ, সেই সমস্ত দেশীয় শিল্পগুলো যাতে আরো বেশি করে উৎসাহিত হয়, আরো বেশি করে উৎপাদন করতে পারে সেই জন্য, এবং আরো বেশি লোক সেখানে যাতে কর্মসংস্থান হতে পারে। তাহলে দেশীয় শিল্পের উৎপাদনকে বাড়ানোর জন্য, ঠিক আছে, তার সেই কারণেই সাধারণত এই সংরক্ষণ ব্যবস্থা নেওয়া হয়। তাহলে বোঝা গেল সংরক্ষণ কি এবং সংরক্ষণ কেন করা হয়। বেশ, পরেরটায় আসি। বলছে যে গিভ রিজনস ইন ফেভার অফ প্রোটেকশন। এই যে সংরক্ষণ সরকার করেন, এর কিন্তু সপক্ষে যেমন কারণ আছে, এর বিপক্ষেও কিন্তু কারণ আছে। সংরক্ষণবাদী কিছু লোকজন আছেন বা যারা এর প্রবক্তা বা যারা এটাকে ফেভার করেন, আবার কেউ আছেন এটার এগেনস্টে যান। এখন দেখে নেওয়া যাক যে প্রোটেকশন বা সংরক্ষণের কারণ কি। প্রোটেকশনের ফেভারে কি কি কারণ থাকতে পারে। নাম্বার 1 বলছে টু প্রোটেক্ট ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ যেগুলো খুব মানে শিশু শিল্প, যেগুলো একদম হয়তো যে ইন্ডাস্ট্রিগুলোর হয়তো সত্যিই ভীষণভাবে সরকারের সংরক্ষণ দরকার, সরকারের সেখানে ভীষণভাবে তাদেরকে মানে তাদের যদি গ্রহণযোগ্যতা বাড়াতে হয়, তাদের কিন্তু ভীষণভাবে তাদেরকে একটা প্রোটেকশনের দরকার হয়। তাহলে সেই সংরক্ষণের আওতায় নিয়ে আসার জন্য শিশু শিল্প যেগুলো রয়েছে তার জন্য কিন্তু প্রোটেকশনের প্রয়োজন আছে, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, টু কারেক্ট এ ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট। ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট কথাটা মানে কি? ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে বাংলায় বলে বাণিজ্য লেনদেন। বাণিজ্য লেনদেন হচ্ছে যে একটা দেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক স্তরে সারা বছরে যে পরিমাণ আমদানি রপ্তানি এবং অন্যান্য খাতে যে সমস্ত আয় ব্যয় করে তারই একটা সামগ্রিক হিসাব, ঠিক আছে, এটা সবসময় একটা দেশের হবে, একটা বছরের হবে।
কি বললাম, ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ সিস্টেমেটিক রেকর্ড অফ all financial transactions of a particular country with the rest of the world in a year. তাহলে এই ব্যালেন্স অফ পেমেন্টের ক্ষেত্রে আয় ব্যয়ের ক্ষেত্রে প্রায় দেখা যায় কি যে ব্যয় বেশি আয় কম। তাহলে গোটা দেশের সামগ্রিকভাবে বিভিন্ন সূত্র থেকে যে সমস্ত আয় বা টাকা আসে এবং যে সমস্ত ক্ষেত্রে ব্যয় বা টাকা খরচ হয়, সেগুলো যদি আমরা একটা মানে তার যদি একটা স্টেটমেন্ট তৈরি করি, কিন্তু আমরা সেখানে সবসময় কি দেখতে পাই, সেখানে কিন্তু একটা ভারসাম্যহীনতা দেখা যায়। অর্থাৎ ব্যয় বেশি আয় কম, তাহলে সেখানে দেখা যাচ্ছে একটা ডেফিসিট অ্যারাইজ করে। এই ডেফিসিটটাকে মিট আপ করার জন্য বা ডেফিসিটটাকে কমিয়ে আনার জন্য সরকার সংরক্ষণটাকে ফেভার করেন। সেই জন্য বলা হয়েছে দ্বিতীয় পয়েন্টে, টু কারেক্ট এ ব্যালেন্স অফ পেমেন্টস ডেফিসিট। থার্ড পয়েন্ট, টু প্রিভেন্ট ডাম্পিং। ঠিক আছে, ডাম্পিং ব্যাপারটা কি? ডাম্পিং হচ্ছে যে অনেক সময় করা হয় কি, দেশের বাজারে কোনো জিনিসের দাম হয়তো অনেক বেশি পরিমাণে আছে, কিন্তু বেশি দাম থাকা সত্ত্বেও বিদেশের বাজারে তার মার্কেট ক্যাপচার করার জন্য দেশের সরকার সেটা বাইরের দেশে ওই পণ্য কম দামে বিক্রি করতে পারেন। কম দামে ওই পণ্য বিদেশের বাজারে বিক্রি করে সেখানকার যে বাজারটাকে ধরার উদ্দেশ্যে, ঠিক আছে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে বুঝতেই পারছো এরকম অনেক সময় করতে হয় সরকারকে, নিজের দেশকে সেক্ষেত্রে বঞ্চিত রেখে সে জিনিস বিদেশের বাজারে কম দামে বিক্রি করা হয়, এটাকে বলে ডাম্পিং। অবশ্যই এর বিরোধী অনেক লোকজন আছেন যারা এই পলিসির পুরোপুরি বিরুদ্ধে। তো এই ডাম্পিংটা করানো হয় কেন না, টু প্রিভেন্ট ডাম্পিং, এই সংরক্ষণটা করা হয়। অর্থাৎ বিদেশের বাজারে এইভাবে কম দামে কোনো জিনিস বিক্রি করতে দেওয়া হবে না, এটাই হচ্ছে সরকারের নীতি। তাহলে সেইটা যদি রাখতে হয় তাহলে কি সংরক্ষণ তাহলে করতে হবে। তো এই সংরক্ষণ করার জন্য এটাও একটা পয়েন্ট, টু প্রিভেন্ট ডাম্পিং। আর যেটা বলছিলাম একটু আগে, যারা এর বিরুদ্ধে যায়, হ্যাঁ, যে নীতির বিরুদ্ধে, তাদের সেই নীতিটাকে বলে অ্যান্টি ডাম্পিং পলিসি। অর্থাৎ বিদেশের বাজারে এইভাবে বেশি দাম রেখে দেশের বাজারে সেটা চড়া দামে বিক্রি করার এই পলিসির বিরুদ্ধে কিছু যারা এই পলিসিটা যারা অ্যাডপ্ট করেন তাদের বলেছে অ্যান্টি ডাম্পিং পলিসি। লাস্ট পয়েন্ট কি বলেছে, টু প্রোটেক্ট কি ইন্ডাস্ট্রিজ। কি ইন্ডাস্ট্রি কাদের বলছে না, যে ইন্ডাস্ট্রিগুলোর উপর অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যারা সার্ভাইভ করছে তাদেরকে বলছে কি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো সার্ভাইভ করছে যে ইন্ডাস্ট্রিগুলোর উপর বেস করে, যেমন সেটা হতে পারে কোল হতে পারে, সিমেন্ট হতে পারে, আয়রন অ্যান্ড স্টিল হতে পারে। তাহলে তাদেরকে প্রোটেকশন করার জন্য, তাদেরকে সংরক্ষণ করার জন্য, তার জন্য প্রোটেকশন প্রয়োজন। তাহলে প্রোটেকশন বা সংরক্ষণের প্রয়োজন একটা হচ্ছে যেগুলো শিশু শিল্প রয়েছে সেগুলোকে বাঁচানো, দেশের বাণিজ্য লেনদেনে ঘাটতি হলে তাকে সংশোধন করার উদ্দেশ্যে, আচ্ছা, ডাম্পিং প্রিভেন্ট করার উদ্দেশ্যে, আর কি ইন্ডাস্ট্রি অর্থাৎ যেগুলোকে বাংলায় বলে মূল শিল্প আর কি, সেই শিল্পগুলোকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। পরেরটায় আসি, দেখো কি বলা হয়েছে, বলছে গিভ রিজনস এগেনস্ট প্রোটেকশন। এবারে আসি, এই প্রোটেকশনের বিরুদ্ধেও তো কিছু লোকজন আছেন যারা মনে করেন যে প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই। কি কারণ, সংরক্ষণের বিরুদ্ধে কি কি কারণ হতে পারে দেখো। দ্য রিজনস এগেনস্ট প্রোটেকশন আর, সংরক্ষণের বিরুদ্ধে যে সমস্ত কারণগুলো দায়ী তার মধ্যে প্রথমে যেটা বলছে যে প্রোটেকশন মিনস দ্যাট দেয়ার ইজ নো ফ্রি ট্রেড। ফ্রি ট্রেড মানে কি, একটা দেশ যখন অন্যান্য দেশের সঙ্গে অবাধে যখন বাণিজ্য করতে পারে তখন সেটাকে আমরা বলি ফ্রি ট্রেড, অবাধ বাণিজ্য বলা হয়। ঠিক আছে, কিন্তু যদি প্রোটেকশন করা হলো তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, ক্লোজড ইকোনমি হয়ে গেল। ক্লোজড ইকোনমি কথাটার মিনিংটা কি, বাংলায় বলে বদ্ধ অর্থনীতি। কথাটার ইনার মিনিং হচ্ছে নো ইম্পোর্ট নো এক্সপোর্ট, যা গোটা বিশ্বে এখন কোথাও প্রায় নেই। আমদানিও হবে না, রপ্তানিও হবে না, তাহলে আলটিমেট কি হবে, সেখানে প্রোটেকশন হবে, সেখানে সংরক্ষণ হয়ে গেল। তাহলে সেটা যদি হয় তাহলে একটা দেশের পক্ষে সেটা সমূহ ক্ষতি, কারণ বিশ্বের সব দেশই এখন ওপেন ইকোনমিটাকে মেনে নিয়েছে। ওপেন ইকোনমির প্রচুর সুবিধে রাদার দেন ক্লোজড ইকোনমি, কিন্তু প্রোটেকশনের মাধ্যমে সেটাই ঘুরিয়ে আনা হচ্ছে, অর্থাৎ দেয়ার ইজ নো ফ্রি ট্রেড,
কোনো অবাধ বাণিজ্য সেখানে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না। তাহলে অ্যালাউ না করলে স্বাভাবিকভাবেই দেশ কিন্তু বিদেশের বাজারের যাবতীয় সম্পদ থেকে বঞ্চিত হবে। তো সেই জন্যই যারা এর এগেনস্টে আছেন, যারা বিপরীতে রয়েছেন, বিরুদ্ধে রয়েছেন, তারা বলছেন যে প্রোটেকশন মানে তো এইটা, কাজেই প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু কি বলছে? আদার কান্ট্রিজ মে রিটালিয়েট। তাহলে প্রোটেকশন হলে সঙ্গে সঙ্গে যখনই কোনো আমরা জিনিসপত্রের জন্য আমরা সংরক্ষণের নীতি জারি করব, অন্যান্য দেশগুলো সঙ্গে সঙ্গে কিন্তু তার প্রতিশোধ কিন্তু তুলে নিতে পারে, সঙ্গে সঙ্গে কিন্তু তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে পারে বা দেশের বিরুদ্ধে তারা চলে যেতে পারে। আচ্ছা, দেশ বিরোধী কিছু ভূমিকা তারা কিন্তু গ্রহণ করতে পারে। ইনএফিসিয়েন্ট ইন্ডাস্ট্রিজ আর প্রোটেক্টেড, অর্থাৎ প্রোটেকশনটা অ্যাকচুয়ালি কারা পায় না? যারা এফিসিয়েন্ট নয়, সেই এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রি যারা নয়, অদক্ষ যে শিল্পগুলো, ঠিক আছে, এবং যারা এর বিরুদ্ধে তারা বলেন যে যে সমস্ত শিল্প নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না, দীর্ঘদিন ধরে অদক্ষতা সেখানে বজায় থাকে, তাদের কোনো সংরক্ষণের প্রয়োজন নেই। কারণ তারা কোনোদিনই হয়তো এফিসিয়েন্ট হতে পারবে না এবং তারা দেশের কোনো উপযোগে তারা লাগবে না, প্রয়োজনে হয়তো তারা আসবেও না, তারা দেশের দায় হিসেবে বরং কাজ করবে। তো সেই জন্য ইনএফিসিয়েন্ট ইন্ডাস্ট্রিজ আর প্রোটেক্টেড। তাহলে প্রোটেকশন যদি এফিসিয়েন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয় সেটা এক জিনিস, ইনএফিসিয়েন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি গভর্নমেন্ট প্রোটেকশন দেয় সেটা দেশের পক্ষে কখনোই মঙ্গলদায়ক নয়। সেই জন্য এটাও একটা এগেনস্টেড পয়েন্ট হিসেবে রাখা হয়েছে। লাস্ট পয়েন্ট বলছে থ্রু প্রোটেকশন ডেফিসিট ইন ব্যালেন্স অফ পেমেন্টস মে নট বি কারেক্টেড। অর্থাৎ শুধুমাত্র প্রোটেকশনই একমাত্র মানে কোনো সম্ভাব্য কারণ হতে পারে না, বা প্রোটেকশন দিয়েই একটা দেশের বাণিজ্য লেনদেনের যে ঘাটতি সেটা পূরণ করা কখনোই যুক্তিযুক্ত হতে পারে না। ঠিক আছে, কারণ প্রোটেকশনের যত না সুবিধে তার থেকে অসুবিধা অনেক বেশি। সেই জন্যই যারা এর বিরুদ্ধচারণ করছেন, যারা এর বিরোধী এই নীতির, তারা বলছেন প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই, কারণ প্রোটেকশন মানেই হচ্ছে সেখানে অবাধ বাণিজ্যের সেখানে দরজা বন্ধ করা। দ্বিতীয় হচ্ছে অন্যান্য দেশ তার জন্য তারা কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে নিতে পারে। থার্ড হচ্ছে এখানে কোনো দক্ষ নয় অদক্ষ শিল্পগুলোকেই শুধুমাত্র সংরক্ষণের ক্ষেত্রে আনা হয়, এবং প্রোটেকশনের মাধ্যমে দেশের যে বাণিজ্য লেনদেনের ঘাটতি সেটা যে সবসময় তার মাধ্যমে সংশোধন হবে সেটা সম্ভব নাও হতে পারে। এগুলি হচ্ছে প্রোটেকশনের এগেনস্টে রিজনস। নেক্সট, হোয়াট ইজ ব্যালেন্স অফ ট্রেড? আমি একটু আগে ব্যালেন্স অফ পেমেন্ট বলে কথাটা বলেছিলাম, যে ব্যালেন্স অফ পেমেন্ট ইজ এ সিস্টেমেটিক রেকর্ড অফ all transactions of a particular country with the resident of the rest of the world in a year. একটা দেশের একটা নির্দিষ্ট বছরের সারা বছরে তার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত লেনদেন হয় তার থেকে যত তার বিভিন্ন খাতে আয় এবং ব্যয় যে স্টেটমেন্টের মাধ্যমে দেখানো হয় সেটিকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট। ঠিক এরই একটা পার্ট হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ পেমেন্টের বাংলা হচ্ছে বাণিজ্য লেনদেন, আর ব্যালেন্স অফ ট্রেড এর বাংলা হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত। ব্যালেন্স অফ ট্রেড ইজ এ পার্ট অফ ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট কথাটা অনেক ওয়াইডার আসপেক্টে আলোচনা করা হয়, তারই একটা ছোট্ট অংশ হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। যদি তোমাদের প্রশ্ন দেয় যে ব্যালেন্স অফ ট্রেড কি, আমরা এই লাইন বরাবর আসার আগে একটু আলোচনা করে নিই। ব্যালেন্স অফ ট্রেড ইজ নাথিং বাট দ্য ডিফারেন্স বিটুইন items of visible export of visible goods and import of visible goods। অর্থাৎ দৃশ্যমান পণ্যের রপ্তানি এবং দৃশ্যমান পণ্যের আমদানির মধ্যে যে পার্থক্য সেটাকেই বাংলায় বলা হয় বাণিজ্য উদ্বৃত্ত। দৃশ্যমান পণ্য বলতে কোনগুলিকে বোঝায় না? যে সমস্ত পণ্য আমরা খালি চোখে দেখতে পাই, which are visible, ঠিক আছে, হ্যাঁ, which can be touched, আচ্ছা, which can be seen in the open eyes, these are called visible export, ঠিক আছে, and import। অর্থাৎ এক্সপোর্ট হলে ভিজিবল এক্সপোর্ট হবে, যদি ইম্পোর্ট হয় তাহলে সেটাকে বলবো ভিজিবল ইম্পোর্ট।
তার যে পার্থক্য সেটাকে বলছে ব্যালেন্স অফ ট্রেড। ঠিক আছে, এখন কি কি জিনিস আমরা বিদেশের বাজারে এরকম দৃশ্যমান জিনিস রপ্তানি করি? এখন সেটা হতে পারে কোনো এগ্রিকালচারাল কমোডিটি, হতে পারে কোনো সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, অথবা হতে পারে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ঠিক আছে, এই সমস্ত জিনিস যা আমাদের বিদেশের বাজারে আমাদের হয়তো রপ্তানি হয়, তাহলে তার সঙ্গে আমরা বিদেশ থেকে অনেক জিনিস আমদানি করি, যেমন ক্রুড অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম আমাদের আমদানির শীর্ষে রয়েছে, গোল্ড বা সোনা রয়েছে, আমাদের কয়লা রয়েছে। আচ্ছা, কিছু এখনো অবধি যত সামান্য হলেও রয়েছে কিছু ফুড গ্রেনস বা খাদ্যশস্য, কিছু লাইফ সেভিং ড্রাগস। তাহলে এরা হচ্ছে সব কি আমদানির তালিকায় রয়েছে। তাহলে এদেরকে বলা হচ্ছে ভিজিবল ইম্পোর্টস। বিদেশ থেকে আমরা এই সমস্ত দৃশ্যমান পণ্য আমরা আমদানি করি। তাহলে এই রপ্তানি আর আমদানির যে পার্থক্য সেটাকে বলা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ ট্রেড মে বি ফেভারেবল অর আনফেভারেবল, মানে বাণিজ্য উদ্বৃত্ত অনুকূলে হতে পারে, প্রতিকূলে হতে পারে। ধরে নিচ্ছি আমার দেশ থেকে বাইরের দেশে সারা বছরে 1 লক্ষ টাকার জিনিস হয়তো রপ্তানি হয়ে থাকে, দৃশ্যমান পণ্যের রপ্তানি হয় 1 লক্ষ টাকা, আর আমরা বিদেশ থেকে এই দৃশ্যমান পণ্য হয়তো আমদানি করি, তার পরিমাণ হচ্ছে 80,000 টাকা। তাহলে 1 লাখ থেকে 80,000 বাদ দিলে তাহলে পড়ে থাকে কত? 20,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে ব্যালেন্স অফ ট্রেড ইজ ফেভারেবল। এটাকে বলা হয় বাণিজ্য উদ্বৃত্ত অনুকূলে আছে, কারণ আমাদের আয় বেশি ব্যয় কম। তাহলে সারপ্লাস হচ্ছে কত? 20,000 টাকা। তাহলে সেক্ষেত্রে এটা হবে ব্যালেন্স অফ ট্রেড ইজ ফেভারেবল। উল্টোটাও হতে পারে, এবং কার্যত বেশিরভাগ সময় সেটাই আমরা দেখি আমাদের দেশের ক্ষেত্রে, যে আমাদের দেশ বিদেশ থেকে যে পরিমাণ আমদানি বা অন্যান্য খাতে যে খরচ করে, তুলনামূলকভাবে রপ্তানি বা অন্যান্য খাতে তার কিন্তু আয়ের পরিমাণ কম হয়। বাস্তবিকই আমরা যদি দেখি যে 1 লাখ টাকা আয় করতে গিয়ে আমার 70,000 টাকা হয়তো সেখানে 70,000 টাকা আয় করতে গিয়ে যদি 1 লাখ টাকাই যদি আমার খরচের পরিমাণ দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? 30,000 টাকা ঘাটতি থাকছে। এই যে 30,000 টাকা, এটাকে আমরা বলছি ব্যালেন্স অফ ট্রেড ইজ আনফেভারেবল। ঠিক আছে, আচ্ছা, এই আনফেভারেবল যেটাকে বলা হয় সেটাকে অ্যাডভার্সও বলে। বাণিজ্য উদ্বৃত্ত প্রতিকূলে রয়েছে, এটাকে বাংলায় বলা হয়। দেখে নিই এখানে ডেফিনেশনে কি বলেছে। দ্য ব্যালেন্স অফ ট্রেড অফ এ কান্ট্রি ইজ দ্য রেকর্ড অফ all visible items of exports and imports from and to it in a year। ঠিক যে কথাটাই বললাম সেটাই সেন্টেন্স ফর্মে এখানে রাখা হয়েছে, যে সমস্ত দৃশ্যমান পণ্যের আমদানি রপ্তানির একটা রেকর্ড রাখা হয় ব্যালেন্স অফ ট্রেডের মাধ্যমে, এবং অবশ্যই সেটা একটা দেশের একটা বছরের বিদেশ থেকে আগত পণ্য এবং বিদেশে প্রেরিত বিভিন্ন পণ্যের রপ্তানিকে দৃশ্যমান পণ্য অবশ্যই তার যে রেকর্ডটা মেনটেন করা হয় সেটাকে বলছে ব্যালেন্স অফ ট্রেড। বলছে ইফ দ্য ভ্যালু অফ এক্সপোর্ট এক্সিডস, যদি রপ্তানির পরিমাণ বাড়ে, বেশি হয়, কার থেকে? ভ্যালু অফ ইম্পোর্টস। দেয়ার ইজ এক্সপোর্ট সারপ্লাস, তাহলে সেটাকে আমরা কি বলছি? রপ্তানি উদ্বৃত্ত, বা সেটাকে বলা হচ্ছে ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড, যে কথাটা একটু কি বললাম আর কি। তাহলে রপ্তানির পরিমাণ বেশি হলে সেটা হচ্ছে ফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড। আর যদি উল্টোটা হয়, when the value of imports exceeds the value of export, there is deficit or unfavorable balance of trade। ঠিক উল্টোটা আর কি, যে রপ্তানির মূল্য যদি দেখা যায় যে থেকে আমদানির মূল্যটা যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা তখন বলছি আনফেভারেবল ব্যালেন্স অফ ট্রেড। বাংলায় বলছে বাণিজ্য উদ্বৃত্ত, সেটা রয়েছে প্রতিকূলে। এবার চলে আসি ব্যালেন্স অফ পেমেন্ট, যেটা একটু আগে আলোচনা করেছিলাম। এই ব্যালেন্স অফ পেমেন্ট বা বাণিজ্য লেনদেন বলতে ঠিক কি বোঝায়, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ কনসেপচুয়াল। না বুঝলে এর ওপর যা প্রশ্ন থাকবে সেগুলো পড়া কিন্তু একটু ডিফিকাল্ট, এই জন্য এই জিনিসগুলো ভালো করে বুঝে নিতে হবে। দ্য ব্যালেন্স অফ পেমেন্ট বা সংক্ষেপে বিওপি বলি আমরা, দ্য ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট ইজ এ সিস্টেমেটিক রেকর্ডস of all economic transactions during a period of time between the residents of the reporting country and the residents of the rest of the world।
বেশ বড় সড়ো মনে হচ্ছে ডেফিনেশন দেখে, যেটা বললাম সেটাই, যে একটা দেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সারা বছরে আন্তর্জাতিক স্তরে যে অর্থনৈতিক লেনদেনগুলো ঘটে সেখানে সেই লেনদেনগুলি একটা স্টেটমেন্ট ফর্মে লিখে রাখা হয় এবং সেটা অবশ্যই একটা দেশের একটা বছরের রেকর্ড মেনটেন করা হয়। সেটি হচ্ছে সেই দেশের বাণিজ্য লেনদেন বা ব্যালেন্স অফ পেমেন্ট। It includes not only imports or exports, but also such invisible items such as shipping, insurance, tourism, interest, gifts, etc. সবই যে এখানে ওই গুডস শুধুমাত্রই যে এখানে রাখা হয় তা নয়, এখানে কিন্তু বলা হচ্ছে যে যখন আমরা ব্যালেন্স অফ ট্রেড যখন বলবো তখন কিন্তু আমরা বললাম শুধু গুডস ভিজিবল আর তোমার গুডস এক্সপোর্ট ইম্পোর্টের যে ডিফারেন্স সেটা ব্যালেন্স অফ ট্রেড বলেছি, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট বলছে সেটা নট অনলি গুডস বাট অলসো সার্ভিসেস। অর্থাৎ আমরা বিদেশের বাজারে অনেক সময় কি করি, পরিষেবা রপ্তানি করি, পরিষেবা আমদানিও করি। তাহলে পণ্য এবং পরিষেবা আমদানি রপ্তানির যে মোট মূল্য সবটাই কিন্তু দেখানো হয় ব্যালেন্স অফ পেমেন্ট স্টেটমেন্টের মাধ্যমে। আচ্ছা, এরপরে আসি আমরা যে ব্যালেন্স অফ পেমেন্টের যে ঘাটতি, আমরা একটু আগে বলেছি যে ব্যালেন্স অফ পেমেন্টে অ্যাকচুয়ালি এটা কি হয়, ইট মাস্ট বি অলওয়েজ ব্যালেন্সড। ব্যালেন্স অফ পেমেন্ট না দুটো দিক থাকে, সেটা অনেকটা কোম্পানি ব্যালেন্স শিটের মতন, তার দুটো দিক কিন্তু সবসময় অবশ্যই মিলে যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি লেখায় বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় যে ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট তৈরি হয়েছে এখন। অ্যাকচুয়ালি ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট মানে যেটা বলতে চাওয়া হয় আর কি, সেটা হচ্ছে দেশের আয় ব্যয়ের মধ্যে যে ঘাটতি, ব্যয়টা বেশি হয়েছে আয়টা কম আর কি। তো যদি এরকম ব্যাপার ঘটে তাহলে সেটাকে কারেকশন করার জন্য, সেটাকে সংশোধন করার জন্য তার কতগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কি কি দেখো, দ্য মেথডস অফ কারেক্টিং ডেফিসিট ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্টস আর, একটা হচ্ছে রপ্তানি বাড়ানো, এক্সপ্যানশন অফ এক্সপোর্ট, রপ্তানি বৃদ্ধি করে। নাম্বার ওয়ান, রপ্তানি বাড়লে কি হবে, তোমার আয়ের সুযোগ বাড়বে, তোমার ঘাটতি কমবে। দ্বিতীয় দেখো, কন্ট্রোল অফ ইম্পোর্টস, অর্থাৎ যে পরিমাণে আমরা আমদানি এতকাল করছি সেই আমদানি পরিমাণ যদি কমিয়ে ফেলা যায় তাহলে অবশ্যই কি হবে, সরকারের খরচ কমবে, বিদেশি মুদ্রার ব্যয় কমবে এবং ঘাটতিও কমবে। থার্ড, ডিরেক্ট গভর্নমেন্টাল ইন্টারভেনশন, সরাসরি যদি সরকার যদি এতে হস্তক্ষেপ করে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যে সবসময় যে সরকারেরই লেনদেন চলে তা নয়, সরকারি বেসরকারি বিভিন্ন স্তরে, বরং বলা ভালো বেসরকারি ক্ষেত্রেই অধিকাংশ আন্তর্জাতিক লেনদেনগুলো ঘটে। সেখানে যদি সরকার যদি সেখানে হস্তক্ষেপ করে তাহলে কিন্তু ব্যালেন্স অফ পেমেন্ট যে ক্রাইসিসটা সহজেই সেটা মেটানো সম্ভব হতে পারে। নেক্সট, কন্ট্রোল অফ রেট অফ এক্সচেঞ্জ, বৈদেশিক মুদ্রার যে বিনিময় মূল্য, সেই বিনিময় মূল্যের হার যদি সরকার নিয়ন্ত্রণ করেন তাহলেও কিন্তু সেক্ষেত্রে ব্যালেন্স অফ পেমেন্টের যে ডেফিসিট সেটা মেটানো সম্ভব হয়। আর লাস্ট পয়েন্ট বলছে থ্রু ডিফ্লেশন, দ্যাট ইজ রিডাকশন ইন দ্য মানি ভ্যালু অফ ন্যাশনাল ইনকাম, অর্থাৎ আমাদের দেশীয় যে কারেন্সি সেই কারেন্সির ভ্যালু যদি কমানো হয়, কারেন্সির ভ্যালু যদি কমানো হয় অর্থাৎ তার মাধ্যমে কি হবে, বিদেশিরা আরো বেশি আকৃষ্ট হবে আমাদের দেশে আরো বেশি করে পণ্য আমাদের দেশ থেকে আমদানি করতে। অর্থাৎ আমাদের ভারতীয়দের, আমাদের দেশের কনটেক্সটেই বলছি, আমাদের দেশের রপ্তানি পরিমাণ আরো বাড়বে। যত বেশি পরিমাণ রপ্তানি বাড়বে তত কিন্তু বিদেশি মুদ্রা আয়ের সুযোগ বাড়বে এবং অবশ্যই আমাদের কিন্তু যে লেনদেনের যে ভারসাম্য আন্তর্জাতিক ক্ষেত্রে, ঠিক আছে, বাণিজ্য লেনদেনের যে ভারসাম্য সেটা অবশ্যই কিন্তু ফিরে আসবে। অর্থাৎ ঘাটতি কমবে, ঘাটতি কমলেই কি হবে, আমাদের ভারসাম্য ফিরবে। তাহলে এই পাঁচটা পয়েন্ট, এক্সপ্যানশন অফ এক্সপোর্ট, কন্ট্রোল অফ ইম্পোর্ট, ডিরেক্ট গভর্নমেন্ট ইন্টারভেনশন, কন্ট্রোল অফ রেট অফ এক্সচেঞ্জ অ্যান্ড থ্রু ডিফ্লেশন, এই পাঁচটি উপায়ে, পাঁচটি ভাবে ব্যালেন্স অফ পেমেন্টের ডেফিসিটকে কারেকশন করা সম্ভব হয়। মাল্টিপল চয়েস কোশ্চেনে আমরা চলে আসছি। প্রথম কোশ্চেন বলছে হুইচ ইকোনমিস্ট ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ কম্পারেটিভ অ্যাডভান্টেজের থিওরির সাথে কোন ইকোনমিস্টের নাম ভীষণভাবে জড়িত।
প্রথমে আছে অ্যাডাম স্মিথ, তারপর হচ্ছে জন মেইনার্ড কেইনস, তারপরে রয়েছে মিল্টন ফ্রিডম্যান, আর 4 নম্বরে ডেভিড রিকার্ডো। এই 4 জনই হচ্ছেন অত্যন্ত প্রতিষ্ঠা অর্থনীতিবিদ। হ্যাঁ, উত্তর হচ্ছে ডেভিড রিকার্ডো। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে দ্য থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ স্টেটস দ্যাট countries should specialize in producing goods and services where they have, অর্থাৎ এই যে তুলনামূলক সুবিধাজনক নীতির তত্ত্ব, সেখানে কি বলেছে যে বিভিন্ন দেশ তাদের বিশেষায়ন করা উচিত, তাদের দক্ষতা লাভ করা উচিত, যে ধরনের জিনিসপত্র বা পরিষেবার তারা আরো সহজে উৎপাদন করতে পারে, তারা অনেক দক্ষতার সাথে উৎপাদন করতে পারে, অনেক কম খরচে অনেক বেশি পরিমাণে উৎপাদন করতে পারে। ঠিক আছে, ওয়ার দে হ্যাভ বলে ফার্স্ট অপশন অ্যান্ড অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, মানে দিয়েছে ইউজিং ফিউয়ার রিসোর্সেস। 2 নম্বর দিয়েছে দ্য মোস্ট অ্যাডভান্স টেকনোলজি। থার্ড অপশন আছে স্ট্রং ডোমেস্টিক ডিমান্ড ফর দ্য গুড। আর লাস্ট অপশন আছে এ লোয়ার অপরচুনিটি কস্ট কম্পেয়ার টু আদার কান্ট্রিজ। যখন আলোচনা করেছিলাম তখন এই অপরচুনিটি কস্টের কথাটা বলেছিলাম, এবং সেই কনটেক্সটে বলেছিলাম যে দেশ এই সুযোগ ব্যয়ের কম সুযোগ ব্যয়ের সুবিধে প্রাপ্ত, তারাই কিন্তু একমাত্র এই থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজের জায়গাটায় পৌঁছতে পারে। অর্থাৎ এই কম্পারেটিভ অ্যাডভান্টেজের যে সুবিধে সেটা পেতে পারে যে দেশের অপরচুনিটি কস্ট যাদের কম রয়েছে, ঠিক আছে, অন্যান্য দেশের তুলনায়, তারাই একমাত্র এই ধরনের সুবিধা পাওয়ার উপযুক্ত। পরের কোশ্চেন, আর্গুমেন্টস ফর প্রোটেকশনিজম, মানে সংরক্ষণবাদের যারা হচ্ছে যুক্তি দেয়, তার মধ্যে কোনটা ব্যতিক্রম? 4টে অপশন আছে। প্রথমে আছে গ্রোথ অফ ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় আছে সেভিং ডোমেস্টিক জবস, থার্ড অপশনে দিয়ে দিয়েছে এ অ্যান্ড বি বোথ, আর লাস্ট অপশনে দিয়েছে পেমেন্টস অফ হায়ার প্রাইসেস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে বিভিন্ন পণ্য পরিষেবায় যদি আমি আরো বেশি মূল্য যদি আমরা পেতে চাই, ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু প্রোটেকশনকে সরাতে হবে। অর্থাৎ প্রোটেকশন থাকলে কিন্তু এই পেমেন্ট কিন্তু পরিমাণ কমবে। কারণ কি, সেখানে দেখা যাচ্ছে হয়তো কিছু দুর্বল শিল্প রয়েছে, কিছু শিশু শিল্প আছে, তারা হয়তো সঠিক দামে হয়তো উৎপাদন করতে পারছে না, তাদের হয়তো দেখা যায় উৎপাদনের মানও হয়তো অনেক নিম্ন। সেই জন্যই স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু তোমার পেমেন্ট, হায়ার প্রাইস পেমেন্ট কিন্তু পাওয়া সম্ভব নয়। এখানে এক্সেপ্ট কথাটা বলেছে, সেই জন্য এখানে উত্তরটা হবে পেমেন্টস অফ হায়ার প্রাইসেস ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, ডি হবে কারেক্ট আনসার। পরেরটা দেখো, বলছে ড্যাশ রেফার্স টু দ্য রেট অ্যাট হুইচ 1 unit of a country's export exchanges for a unit of her import। অর্থাৎ এই 4টে অপশনের মধ্যে কোনটা হচ্ছে ডেফিনেশন যে কোনো একটা দেশের রপ্তানির বিনিময়ে তার আমদানির একক পিছু, ঠিক আছে, যে হার, বিনিময় হার, সেটা কোনটার ডেফিনেশন হিসেবে আসবে? ফার্স্ট অপশন ইম্পোর্ট এক্সপোর্ট রেশিও, তারপরটা আছে ট্রেড প্রাইস, থার্ড আছে প্যাটার্ন অফ ট্রেড, আর লাস্টে আছে টার্মস অফ ট্রেড। আমি আগেই তোমাদের টার্মস অফ ট্রেড নিয়ে আলোচনা করেছিলাম যে টার্মস অফ ট্রেড রেফার্স টু দ্য রেট অ্যাট হুইচ 1 unit of a country's export exchanges for a unit of her import। অর্থাৎ কোনো জিনিসের 1 ইউনিট আমদানির এগেনস্টে সেই দেশের যদি 1 ইউনিট কিছু জিনিসের রপ্তানির যে বিনিময় হার, সেটা কি বলা হচ্ছে? বাণিজ্য হার বা টার্মস অফ ট্রেড। পরের প্রশ্ন, দ্য থিওরি অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ ওয়াজ প্রপাউন্ডেড বাই, ঠিক আছে, চরম সুবিধার তত্ত্ব, চরম সুবিধার তত্ত্ব কে প্রবক্তা? 4টে অপশন আছে, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো ইন 1886, আর এখানে দেওয়া আছে 1817, আর আছে অ্যাডাম স্মিথ ইন 1776। এখানে উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। পরের প্রশ্ন,
In which of these publications was the theory of absolute advantage developed? অর্থাৎ এই যে চারটে পাবলিকেশনের নাম দেওয়া হয়েছে, চারটে পাবলিকেশনের মধ্যে কোন পাবলিকেশনে এই থিওরি অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এই থিওরিটা ডেভেলপ করার কথা বলা হয়েছে? ফার্স্ট অপশন আছে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, কখনোই হবে না, এটা কেইন্সের লেখা একটা বিখ্যাত বই। দ্য পভার্টি অ্যান্ড ফেমিন, এটাও নয়, এটা অমর্ত্য সেনের লেখা বই। আচ্ছা, দাস ক্যাপিটাল, এটাও হবে না, এটা কার্ল মার্কসের লেখা একটি বই। আমি এর আগের যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নতে কিন্তু এই কথাটাই ছিল, দ্য থিওরি অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, সেখানে অ্যাডাম স্মিথের নাম কিন্তু উল্লেখ করেছিলাম। সেই অ্যাডাম স্মিথেরই লেখা উল্লেখযোগ্য যে বই দ্য ওয়েলথ অফ নেশনস, এটাই হবে কিন্তু কারেক্ট আনসার। তাহলে ডি হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে ড্যাশ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য এবিলিটি অফ ওয়ান কান্ট্রি টু প্রডিউস মোর অফ এ গুডস employing the same amount of resources relatively to its trading partners and alternatively has the capacity to produce the same amount of good using fewer resources. চারটের মধ্যে কোনটা হচ্ছে এর ডেফিনেশনটা কাজ করবে? অ্যাকচুয়ালি এটার উত্তর হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, বা যেটাকে আমরা বলি চরম সুবিধা। সেই চরম সুবিধা তত্ত্বতে বলছে কি যে এবিলিটি অফ ওয়ান কান্ট্রি টু প্রডিউস মোর অফ এ গুডস, মানে একটা দেশ সেই জিনিসটা আরো বেশি করে উৎপাদন করবে। কোন জিনিসটা? এমপ্লয়িং দ্য সেম অ্যামাউন্ট অফ রিসোর্সেস রিলেটিভলি টু ইটস ট্রেডিং পার্টনার্স, অর্থাৎ একটা দেশ অপর কোনো দেশের সঙ্গে যখন আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত হতে যাচ্ছে তখন সেই দেশ যে পরিমাণ রিসোর্স ব্যবহার করে সে উৎপাদন করছে, যদি একই পরিমাণ রিসোর্স ব্যবহার করে যদি আরো বেশি পরিমাণে কোনো একটা দেশ উৎপাদন করতে পারে, ঠিক আছে, alternatively has the capacity to produce the same amount of good using fewer resources, আর কম পরিমাণ সম্পদ ব্যবহার করে যদি আরো বেশি পরিমাণে সেই দেশ উৎপাদন যদি করতে পারে, তাহলে সেটা কি বলা হয়? চরম সুবিধে, বা সেই থিওরিকে বলে থিওরি অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। তাহলে ডি হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন বলছে ইন দ্য কনটেক্সট অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ অপরচুনিটি কস্ট রেফার্স টু, একটু আগে তোমাদের বলেছিলাম যে সুযোগ ব্যয় বলতে কি বোঝায়, সুযোগ ব্যয় কাকে বলে? ফার্স্ট অপশন আছে দ্য কস্ট অফ ল্যান্ড অ্যান্ড লেবার ইউজড ইন প্রোডাকশন, একদমই নয়। দ্য কস্ট অফ ট্রান্সপোর্টেশন বিটুইন কান্ট্রিজ, দুটো দেশগুলোর মধ্যে পরিবহনের খরচ, এটাও নয়। দ্য টোটাল কস্ট অফ প্রডিউসিং এ গুডস অর সার্ভিস, কোনো পণ্য পরিষেবা উৎপাদনের জন্য মোট ব্যয়, সেটাও নয়। তাহলে পড়ে থাকছে লাস্টেরটা দ্য ভ্যালু অফ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ দ্যাট মাস্ট বি গিভেন আপ টু প্রডিউস এ গুডস অর সার্ভিস, অর্থাৎ কোনো একটা জিনিসের উৎপাদনের ক্ষেত্রে তার একদম নিকটবর্তী যেটা সর্বোত্তম উৎপাদন, ঠিক আছে, যেটা নাকি আমরা পরিত্যাগ করতে পারি সেই দ্রব্যটির বা পরিষেবাটির উৎপাদনের স্বার্থে, তার মূল্যটাকেই বলা হয় অপরচুনিটি কস্ট। পরের কোশ্চেন দেখো, গেইনস ফ্রম ট্রেড আর এ রেজাল্ট অফ দ্য ফলোইং এক্সেপ্ট, এক্সেপ্ট কথাটা আছে খেয়াল রাখবে। তাহলে একটা ব্যবসা থেকে আমরা যে পরিমাণ লাভ করছি সেটা কার ফলস্বরূপ? ব্যতিক্রম। আচ্ছা, স্পেশালাইজেশন, রিলেটিভ অ্যাবিলিটি অফ ফ্যাক্টর রিসোর্সেস, ইকোনমিস অফ স্কেল, আর মোনোপলিস্টিক টেন্ডেন্সি। এটা উত্তর হবে মোনোপলিস্টিক টেন্ডেন্সি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ড্যাশ রেফার্স টু ট্রেড রেস্ট্রিক্টিং পলিসিস বাই দ্য গভর্নমেন্ট উইথ দ্য অবজেক্টিভ অফ প্রোটেক্টিং ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিজ। এটা অনেকবার আলোচনা করা হয়েছে, এর আগে তোমাদের এটা ভেঙে ভেঙে বলেছি। দেখো অপশনে আছে ট্যারিফ, ইম্পোর্ট সাবস্টিটিউশন, এক্সপোর্ট প্রমোশন, প্রোটেকশনিজম, সংরক্ষণ, সংরক্ষণশীলতারই এটা হচ্ছে ডেফিনেশন। পরের প্রশ্ন আসি, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ এ ট্যারিফ ইম্পোজড বাই এ গভর্নমেন্ট অন ইম্পোর্টেড গুডস? আমদানিকৃত দ্রব্যের ওপরে সরকার যে মাসুল প্রয়োগ করেন তার প্রাথমিক উদ্দেশ্য কি? প্রথম অপশন টু প্রোভাইড রেভিনিউ ফর দ্য গভর্নমেন্ট, দ্বিতীয় টু ইনক্রিজ সোশ্যাল ওয়েলফেয়ার, থার্ড টু এনকারেজ ইন্টারন্যাশনাল ট্রেড, আর লাস্টে আছে টু প্রোটেক্ট ডোমেস্টিক প্রডিউসার্স ফ্রম ফরেন কম্পিটিশন।
এটাই তো কারণ যে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে যারা দেশীয় শিল্পগুলো আছে, দেশীয় উৎপাদক যারা আছে, তাদেরকে বাঁচানো, তাদেরকে সেফগার্ড দেওয়া। তাহলে ডি হবে কারেক্ট অ্যান্সার। দেখো পরেরটা আসছি, বলছে হুইচ অফ দ্য ফলোইং মেথডস অফ ট্রেড প্রোটেকশন এইমস টু রিডিউস দ্য কোয়ান্টিটি অফ ইম্পোর্টেড গুডস বাই সেটিং এ লিগাল লিমিট অন দ্য অ্যামাউন্ট দ্যাট ক্যান বি ইম্পোর্টেড। অর্থাৎ বিদেশ থেকে যে জিনিস আমদানি করা হচ্ছে তার পরিমাণের ওপর যদি আমরা কমাতে চাই, তার পরিমাণ যদি কমাতে চাই সেই লক্ষ্যে, ঠিক আছে, যে ট্রেড প্রোটেকশন মেথডকে ফলো করা হয় তার নামটা কি? অপশন হচ্ছে সাবসিডি, এমবার্গো, ইম্পোর্ট ট্যারিফ, ইম্পোর্ট কোটা। আমি আগেই বলেছি পরিমাণগত যদি কোনো এরকম সংরক্ষণ হয় তাহলে সেটাকে বলে কোটা, কিন্তু যদি আর্থিকভাবে যদি সেই সংরক্ষণ হয় তখন সেটাকে বলে ট্যারিফ। তাহলে ট্যারিফ হচ্ছে একটা ফিনান্সিয়াল রেস্ট্রিকশন, whereas কোটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ রেস্ট্রিকশন। পরের প্রশ্ন, an increase in a tariff on imported goods would most likely lead to which of the following outcomes? তাহলে যদি কোনো একটা আমদানিকৃত দ্রব্যের ওপর মাসুল যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেটা কোন ধরনের ফলাফল বা কোন ধরনের রেজাল্ট তার ফলে হতে পারে? ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ লোকাল গুডস, দ্বিতীয় আছে ডিক্রিজ ইন ডিমান্ড ফর লোকাল গুডস, তারপর আছে ডিক্রিজ ইন ডোমেস্টিক এমপ্লয়মেন্ট, লাস্টে আছে ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ ইম্পোর্টেড গুডস, অর্থাৎ আমদানিকৃত দ্রব্যের দাম সেখানে বেড়ে যাবে। স্বাভাবিক, মাসুল বাড়লে দাম তো বাড়বেই। What is a common effect of trade protection measures such as tariffs or quotas on consumers? অর্থাৎ ট্যারিফ বা কোটা যে কোনোভাবেই হোক, যদি আমাদের দেখা যায় যে সংরক্ষণ যদি মেনে চলা হয় তাহলে ক্রেতাদের ওপর তার কি প্রভাব পড়বে? অ্যাক্সেস টু এ ওয়াইডার ভ্যারাইটি অফ গুডস, 2 নম্বর। রিডিউসড প্রাইসেস ফর গুডস, 3 নম্বর। পোটেন্সিয়াল প্রাইস ইনক্রিজেস অ্যান্ড রিডিউসড চয়েসেস, 4 নম্বর। পোটেন্সিয়াল প্রাইস ইনক্রিজেস অ্যান্ড রিডিউসড চয়েসেস, সম্ভাব্য দাম জিনিসপত্রের অবশ্যই বাড়বে ট্যারিফ কোটার উপর যদি কোনো গভর্নমেন্ট যদি ট্রেড প্রোটেকশন নিয়ে আসে, এবং সেখানে কিন্তু চয়েসের সুযোগও আমাদের কমে যাবে। পরের কোশ্চেন দেখো আছে, হোয়াট ইজ দ্য কনজামশন এফেক্ট অফ এ ট্যারিফ? মালের মাসুলের ওপরে আমাদের তার ভোগের প্রভাব কি পড়ে? ইট ইনক্রিজেস দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, একদমই নয়, পরিমাণগত চাহিদা বাড়ায় না। ইট হ্যাজ নো এফেক্ট অন দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড, বলছে কোনোই প্রভাব পড়বে না পরিমাণগত চাহিদার ওপর, একদমই নয়। ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ গুডস বিং ট্রেডেড, যে সমস্ত জিনিস বাণিজ্য হচ্ছে, হ্যাঁ, সেই জিনিসটার টাইপের উপর ডিপেন্ড করে। আর লাস্ট আছে ইট ডিক্রিজেস দ্য কোয়ান্টিটি ডিমান্ডেড। আমি বারংবার বলছি ট্যারিফ হোক, কোটা হোক, এর যাই চাপানো হোক, তার উপর যাই ইম্পোজ করা হোক, সবসময় কিন্তু চাহিদা কিন্তু কমে যাবে। ডি হবে কারেক্ট আনসার। লাস্ট কোয়েশ্চেন দেখো, আমাদের বলেছে যে দ্য ব্যালেন্স অফ পেমেন্ট রেকর্ডস অল মানিটারি ট্রানজাকশনস বিটুইন এ কান্ট্রিজ রেসিডেন্টস অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন এ গিভেন পিরিয়ড। হুইচ অফ দ্য ফলোইং আর দ্য মেইন কম্পোনেন্টস অফ দ্য ব্যালেন্স অফ পেমেন্টস? ব্যালেন্স অফ পেমেন্ট যখন তৈরি করা হয় তাতে যে সমস্ত কম্পোনেন্ট বা যে সমস্ত উপাদান উপকরণ থাকে সেগুলো নিচের 4টি অপশনের মধ্যে কোনটি? ফার্স্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ক্যাপিটাল অ্যাকাউন্ট, দ্বিতীয় আছে কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, থার্ড আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, আর লাস্টে আছে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড এরর্স অ্যান্ড অমিশনস। যারা তোমরা ব্যালেন্স অফ পেমেন্ট এর আগে করেছো উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন বা পরবর্তী কোনো স্তরে, তারা নিশ্চয়ই জানবে এটার উত্তর কি হবে। ব্যালেন্স অফ পেমেন্টে অবশ্যই দেখানো হয় এই 3টেই, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, থাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং থাকে এরর্স অ্যান্ড অমিশনস। এটা একটা সেপারেট চ্যাপ্টার, ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে পুরো একটা 1.5 ঘন্টার পুরো ক্লাস পুরো এর উপর নেওয়া যায়, তাই খুব সংক্ষিপ্তভাবে এটা আমি তোমাদের কাছে রাখলাম। এটাই হচ্ছে আজকে আমার শেষ প্রশ্ন এই টপিকটা আলোচনার মধ্যে। তোমরা আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোথায় সমস্যা। আর প্রত্যেকের প্রতি আমার সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ।